আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, মোহাম্মদ বেলাল হোসেন। আজকে পুরো ভিডিওটা জুড়ে তোমাদের সাথে আমি আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আজকে ক্লাসটি করার পূর্বে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার চ্যানেলটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেই ক্লাসটি হচ্ছে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো। ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কাজে আমি মনে করি যারা তোমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসে পড়াশোনা করছো তারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো করে দেখবে, এবং তারা যদি আমার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। কাজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এই কথাটা বলে রাখা ভালো যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট পাওয়া যাবে সেই সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট মিনস সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট থাকবে। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। লক্ষ্য করো আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি। যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, শি উইল নট প্লে ক্রিকেট। এখানে এইভাবে যতগুলো সেন্টেন্স আমি এখানে লিখেছি প্রত্যেক সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট আছে। যেমন এখানে হি, শি, রানা, আই, হি, শি, প্রত্যেক সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করে দেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আমি এখানে স্ট্রাকচার লিখে দিই, যে স্ট্রাকচারটা ফলো করে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। সেটা হচ্ছে প্রথমে তোমাকে লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, এরপরে এক্সটেনশন মানে বাকি অংশ। সবটুকু লেখার পরে তোমাকে একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা বলছি দেখো, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে এক্সটেনশন মানে বাকি অংশ, এরপরে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তবে তোমাকে অবশ্যই যেই নোটসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি। যদি এমন হয় যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে তোমাকে অবশ্যই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। এরপরে যদি সেন্টেন্সটা এমন হয় যে সেন্টেন্সটাই নেগেটিভ আছে, যে সেন্টেন্স দেওয়া আছে এটা নেগেটিভ, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে অ্যাফার্মেটিভ। আর ঠিক একইভাবে তোমাকে আরও কিছু কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কখনো যদি দেখো এই যে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন, এই অক্সিলিয়ারি ভার্বটাই যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তোমাকে এইটা ফলো করতে হবে যে প্রথমে দেখো, যদি মূল ভার্ব অনুযায়ী তোমাকে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ভার্ব ওয়ান থাকলে তোমাকে লিখতে হবে ডু, আর যদি ভার্ব ওয়ান এর সাথে এস বা ইএস থাকে তাহলে তোমাকে লিখতে হবে ডাজ। এরপরে যদি এমন হয় যে ভার্ব টু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম না হয়ে যদি পাস্ট ফর্ম হয় তাহলে তোমাকে লিখতে হবে ডিড। এই ডু, ডাজ, ডিড ব্যবহার করেই তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। চলো বন্ধুরা, আমরা চলে যাই একেবারে মূল পর্বে। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পেলাম প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আমার লাগবে। সূত্র অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এখানে ইজ। এই ইজ আমরা প্রথমে লিখব ইজ। এরপরে বলছে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হচ্ছে হি, আমরা এখানে লিখলাম হি। এরপরে হচ্ছে বাকি অংশ যা আছে মানে এক্সটেনশন, সেটা হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক। তাহলে হলো কি, এরপর লাস্টে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। কিন্তু শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে। শর্তটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। তো যে সেন্টেন্সটা থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম সেই সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নটের ব্যবহার ছিল না। এর জন্য আমরা কি করব, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবো। আর নেগেটিভ করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্বের সাথে নটটা যোগ করতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তুমি চেঞ্জিং সেন্টেন্সে ব্যবহার করবে তখন নট ব্যবহার করতে হবে, একেবারে কন্ট্রাকশন ফর্মে ব্যবহার করতে হবে, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। পুরো নট লেখা যাবে না। সাবজেক্টের পূর্বে যদি তুমি নট ব্যবহার করো তাহলে লিখতে হবে ইজন্ট অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি, এইভাবে লিখতে হবে। ইজন্ট হি ডুইং দ্য ওয়ার্ক,
এভাবে তোমাকে লিখতে হবে। তবে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি তুমি এভাবে ব্যবহার করতে না চাও, যদি তুমি নটের পুরো রূপ ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে এভাবে যে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করবে, এরপর সাবজেক্ট দিবে, এরপরে তোমাকে ব্যবহার করতে হবে নট। ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, এইভাবেও তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি গঠন করতে পারবে। তাহলে আমরা বহুল প্রচলিত যেভাবে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, এরপরে নটের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যাই দ্বিতীয় সেন্টেন্সে। সেখানে আছে শি উইল নট প্লে ক্রিকেট। এই সেন্টেন্সের মধ্যে উইল এর সাথে নট আছে, দ্যাট মিনস এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব তো আমরা প্রথমে আনবই, তাহলে আর নট আমার যোগ করা লাগবে না, কারণ নটটাকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে লাগবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শি, এরপরে বাকি অংশ আছে প্লে ক্রিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লাস্টে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে নট ছিল, আমরা নটটা বাদ দিয়ে দিয়েছি। এরপরে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা আমরা নতুন একটা কথা বলছি, সেটা হচ্ছে রানা হ্যাজ নেভার ভিজিটেড দ্য সি বিচ। এখানে নেভার শব্দের মাধ্যমে আমরা দেখতে পেলাম নেগেটিভ সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। কখনো যদি নেভার শব্দ থাকে তখন ইন্টারোগেটিভ করার সময় যথারীতি আমাকে অক্সিলিয়ারি ভার্বটা আগে আনতে হবে হ্যাজ। যেহেতু নেভার শব্দটা নেগেটিভ, সেন্টেন্সটাই নেগেটিভে আছে, তাহলে আমাকে এখন আর নট ব্যবহার করা যাবে না, অ্যাফার্মেটিভ করতে হবে। এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব হ্যাজ রানা। তোমাকে এটা মনে রাখতে হবে যে নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেভারের পরিবর্তে এভার ব্যবহার করতে হবে। আর বাকি অংশটুকু তোমরা লিখে ফেলবে ভিজিটেড দ্য সি বিচ, লাস্টে কোয়েশ্চেন মার্ক তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? রানা হ্যাজ নেভার ভিজিটেড দ্য সি বিচ। এখানে হল হ্যাজ রানা এভার ভিজিটেড দ্য সি বিচ। এখানে নেভার থাকলে এভার লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটা সেন্টেন্সে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমত আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে আমরা নট ব্যবহার করব, আর এই নটটাকে আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথেও ব্যবহার করতে পারবো। এরপর বাকি অংশ লিখে দিব। আর যদি নট থাকে অক্সিলিয়ারি ভার্বের সাথে, দ্যাট মিনস যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে শুধু অক্সিলিয়ারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর বাকি অংশ লিখব। আর যদি কখনো নেভার থাকে তাহলে আমরা নেভারের পরিবর্তে এভার লিখব। তবে স্ট্রাকচারটা ফলো করবে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। শর্ত হচ্ছে হ্যাঁ বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হ্যাঁ বোধক। এখন আমি দেখাবো কিভাবে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। দেখো তিনটা সেন্টেন্স লিখেছি। আই নো হিম, এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন আমাদের দেখতে হবে মূল ভার্বটা ভার্বের কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম। যদি দেখি যে ভার্ব ওয়ান, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম আছে, তখন আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু। তাহলে আমরা এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ পেয়েছি, আমরা এখানে ব্যবহার করব ডুর সাথে নট দেব ডোন্ট। এরপর সাবজেক্ট হচ্ছে আই, এরপরে বাকি অংশ ডোন্ট আই নো হিম কোয়েশ্চেন মার্ক। ঠিক একইভাবে আমরা যখন দেখব যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই কিন্তু মূল ভার্বের শেষে যখন এস অথবা ইয়েস খুঁজে পাবো তখন আমরা ব্যবহার করব ডাজ। তাহলে আমরা এখানে লিখলাম ডাজেন্ট, এরপরে সাবজেক্ট হবে হি, এরপরে বাকি অংশ লিখব। তবে একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন তুমি ডাজ ব্যবহার করবে তখন আর এই ভার্বের সাথে এস ব্যবহার করতে পারবে না। ডাজ হি হেল্প দ্য পুয়ার, লাস্টে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এরপরে যে লাস্ট সেন্টেন্সটা আমরা লিখেছি সেখানে হচ্ছে শি ওয়ার্কড হার্ড। এই সেন্টেন্সে ওয়ার্কের শেষে ইডি যুক্ত আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার মানে পাস্ট ফর্ম। এই জন্য আমরা ভার্ব টু যখন খুঁজে পাবো তখন আমরা ব্যবহার করব ডিড। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ায় আমরা নট যোগ করব ডিডেন্ট। এরপর সাবজেক্ট, এখানেও তোমাকে মনে রাখতে হবে যে যখন তুমি ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করবে তখন মূল ভার্বের অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্বের সাথে এস বা ইয়েস রাখা যাবে না। এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে জানতে পারলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো। খুব সহজ ওয়েতে আমরা দেখালাম। তবে একটা স্ট্রাকচার ফলো করবে, সেই স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রথমে লিখবে, এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ লিখে ফেলবে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। অনেকেই দেখা যায় যে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করেছো কিন্তু কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করোনি, তোমার সেন্টেন্সটা হবে ভুল।
এরপরে শর্তগুলো মেনে রাখবে, মেনে চলবে যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। আর যখনই কোনো অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাবে না তখন তোমাকে মূল ভার্ব অনুযায়ী তোমাকে অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করতে হবে। যদি ভার্বের 1 নম্বর ফর্ম, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ডোন্ট। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজেন্ট, আর ভার্ব টু হলে তোমাকে ব্যবহার করতে হবে ডিডেন্ট। এই সূত্রগুলো ফলো করে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আজ থেকে আর কখনোই তোমরা ভুল করবে না, তোমরা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটি, আমার ক্লাসটি যদি ভালো থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।